আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ফার্স্ট অধ্যায় পৌরনীতি ও সুশাসন পরিচিতির সুপার স্পেশাল ২ নম্বর বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাসে। আজকে আমাদের ২ নম্বর বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাসে ঢাকা বোর্ড ২৩ সালের গহনং সলভ করা দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা গহনং সলভ করেছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গহনঙে বলতেছে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ আমরা জানি গত ক্লাসে পড়ছিলাম যে উদ্দীপকে যে বিষয়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি পরিণতি ও সুশাসন। এখন গহনং প্রশ্নে বলছে এই পরিণতি সুশাসনের যে গুরুত্ব সেই গুরুত্বটাকেই আমাকে আলোচনা করতে হবে। আব্দুল কায়েম জয়েন করছো, এটা তো হচ্ছে আর্টসের ক্লাস, তুমি চলে যাও, সায়েন্সের ক্লাস হবে ৯টা ৪০-এ, আর এর আগে তো ইংরেজি ক্লাস আসি। এখন আমাদের এই গহনং প্রশ্নে চাইছে কি, চাইছে হচ্ছে পরিণতি সুশাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে। এখন এটা কেমনে লিখবো, আমরা লেখার নিয়মটা কি? তো আমাদের এই জায়গার মধ্যে গহনঙে যেভাবে লিখছে আমরা ঠিক সেভাবে সাজায় লিখবো। তো দেখো কি বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, এটা আমরা জানি, লিখে দিলাম। পৌরনীতি ও সুশাসন জ্ঞানের এমন এক বিশেষ শাখা যা পাঠের মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। এটা গত ক্লাসে দেখছিলাম। প্রাত্যহিক নাগরিক জীবনে পৌরনীতি ও সুশাসনের বিষয়টির গুরুত্ব অনেক রয়েছে। এখন আমাদের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। প্রথম কথা বলছি উদ্দীপকের বিষয়বস্তুর নাম, এরপরে বলছি এই বিষয়টা আমাদের আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এখন আমরা বলবো এর গুরুত্বগুলো কী কী, অর্থাৎ পরিণতি সুশাসন কোন কোন জায়গায় কাজে লাগে এবং কোন কোন সেক্টরে এর কাজ রয়েছে এবং এর গুরুত্বটা কতটা বেশি না কতটা কম, এটা নিয়ে আলোচনা করব। তো লিখতেছি পরবর্তীতে যে পরিণতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পরিণতি ও শোষণ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সমাজে বসবাস করি আমাদের কিন্তু জীবনের একটা দিক নির্দেশনা রয়েছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে। সমাজে কিন্তু অনেক নিয়মকানুন আছে, সবগুলো নিয়মকানুন মেনে আমাকে চলতে হয়, সমাজে চলতে হয়, একে অপরের সাথে সম্পর্ক করতে হয়, ইটিসি। তো এখন একজনের সাথে আরেকজনের সম্পর্ক এমন হবে বা সমাজে চলতে গেলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে, কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এগুলো সব কোথায় লেখা থাকে? নাগরিকের এই পরিণতি যে বইটা আছে সেটাতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি অসুস্থ ইভা, তাহলে তুমি রেস্ট নাও, এই ক্লাস না করলেও সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে, দেখে নিও। আমি জানি ইভা একটু অসুস্থ এখন হইতে পারো, যাই হোক তুমি রেস্ট নাও একটু, হ্যাঁ। এই ক্লাসও করতে হবে না, তুমি রেস্ট নাও, ক্লাসের নোট রেকর্ড সব দেওয়া থাকবে, তুমি দেখে নিও। তো যেখানে ছিলাম খেয়াল করো, রিফাত আর হচ্ছে জয়ন্তী, খেয়াল করো বিষয়টা, মনোযোগ দিও। তো ওইটা আর কি বিষয়টা। তো আমাদের মনে রাখতে হবে যে নাগরিক জীবনে যত ডিটেনশন আছে সবই কি আমাদের এই পরিণতির মাধ্যমে আমরা জানতে পারি, এভাবে লিখতে হবে। গুরুত্বের বিষয়, পরিণতি সুশাসন সুস্থ সুন্দর আদর্শ সমাজ জীবন গঠনের শিক্ষাদান করে। এ পাঠ নাগরিকের অতীত ও সম্ভাব্য বা ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেয়। অর্থাৎ এই এই বিষয়টা পড়লে জানতে পারবো যে সমাজে কোন কাজ করলে আমাদের ভবিষ্যতে কীরকম অবস্থা হবে, কোন কাজ করলে কীরকম হবে না, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। বুদ্ধি সম্পন্ন বিবেকবান ও আত্মসংযমী হওয়ার জন্য পরিণতির জ্ঞান অত্যাবশ্যক। বিভিন্ন সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ, সমস্যা সমাধান বা নির্ণয় করা এবং সমস্যা খুঁজে পেতে পরিণতির প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ যত সমস্যা আছে বাস্তব জীবনে, যত সমস্যা আছে সব সমস্যার জন্য আমাদের পরিণতি বইটা সাহায্য নিতে হয়। এতটুকু যে আলোচনা করছি একটু আমাকে জানাও ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে জানাও। জয়ন্তী, রিফাত, হ্যাঁ আমাদের ক্লাসে রিয়া জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো বলি আমাদের এখন লেখার নিয়মটা কি, যে নিয়মটা আমাদের লিখতে হবে সেটা বলতেছি। যে আমাদের যত সমস্যা হয় সবগুলো সমস্যার সমাধান কোথায় থাকে? পরিণতির বইতে থাকে। এটা সেই পরিণতির ভাষা বলতেছে আর কি। কারণ মানুষ জীবনে চলতে গেলেই সমস্যা পড়বে, সমাজের সমস্যা আছে, সমাজ মানে সমস্যা অনেক প্রচুর। আচ্ছা এরপরে দেখো নেক্সট পরে, নাগরিক চেতনা বৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ চেতনার প্রসারে পরিণতির পাঠ বিকল্পহীন। তাছাড়া নাগরিকের অধিকারে সচেতন করা, তাদের কর্তব্য সম্পর্কে অবগত করা সহ নাগরিক জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্তরে পরিণতির জ্ঞান গুরুত্বপূর্ণ। সর্বোপরি সুযোগ্য নেতৃত্ব তৈরি, দেশপ্রেম, মূল্যবোধ, সুনাগরিক সহ জীবনের যাবতীয় ক্ষেত্রসমূহে পরিণতির গুরুত্ব অপরিসীম। এইভাবে লিখে দিলে আমাদের গহন প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে। তো আমরা প্রথমে কি লিখছি? প্রথমে লিখছি বিষয়বস্তুর নাম, পরে লিখছি এই বিষয়বস্তু আমাদের
একজন আদর্শ দেশপ্রেমিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে, এবং এসে গুরুত্ব নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এই সাবজেক্টটা আমাদের সমাজে কোথায় কাজে লাগে, কোন কোন সেক্টরে এটা নিয়ে কাজ করতে হয়, বা কি কি উপায় আমাদের নিয়ে আমাদের জীবন নিয়ে কাজ করি, এই বিষয়গুলো আমরা একটু নিজের ভাষায় লিখে দেব। এখানে তো গাইডের মতো করে লিখছে, তাদের মতো করে যতটুকু আমরা বুঝতে পারছি সেটা আমরা বুঝে আমরা আমাদের মতো করে লিখব, যে এই কাজটা করলে এটা হবে, ওই কাজটা করলে ওইটা হবে, পরিণতির মধ্যে এই কথাটা এমনি বলছে, ওই কথাটা এমনি বলছে। তো যত বিষয়গুলো আমরা এখন জানতে পারলাম আর দেখতে পেলাম, এগুলো আমাদের সুন্দরভাবে নিজের ভাষায় লিখলে আমাদের পরিণতির গুরুত্বটা সুন্দরভাবে লেখা হয়ে যাবে, আর উত্তরটা ভালো পাওয়া যাবে এবং ভালো নাম্বার আমরা পাবো। এটা হচ্ছে ব্যাখ্যা। রিফাত, রিয়া, জয়ন্তী বুঝতে পারছো কিনা? লিখতে হবে এভাবেই। তবে এটা যে হুবহু লিখতে হবে এমনটি না, তুমি তোমার নিজের ভাষায় লিখবা, সাজায়া গুছায়া। জাস্ট তুমি পড়ে গেলা, জানলা যেটা পড়লে এরকম হবে, ওইটা পড়লে এরকম হবে, বা এই লাইনটা আমি লিখলে ভালো হয় আর কি। কথা কি বুঝছো? এটা আমাকে জানাতে হবে রিয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা গেল। এখন আমি যাই পরবর্তী প্রশ্ন। রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন। মনে রাখবা প্রতিটা সৃজনশীলে কিন্তু এক একটা ইউনিক জিনিস থাকে যেগুলো আমাকে জানতে হবে, উদ্দীপকটার জন্য ভালো করে পড়তে হবে। আসলে আমরা তো আসলে উদ্দীপক পড়ার তেমন মানে অভ্যাস রাখি না, আমরা শুধু দেখি প্রশ্ন কমন পাইছি কিনা, প্রশ্ন কমন পেলে দুবদাব লেখা শুরু করি। আসলে ভুল। আমাদের প্রশ্ন কমন আসুক বা না আসুক, আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, কারণ উদ্দীপকের কোন লাইন থেকে একটা প্রশ্ন করে এটা উদ্দীপক না পড়লে বোঝা যাবে না। আর অবশ্যই আমাদের মেন বইয়ে ধারণা রাখতে হবে। তো আমাদের রাজশাহী বোর্ড 23 সালে আসা যে প্রশ্ন, সেখানে বলতেছে যে অপু একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে এমন একটি বিষয় নির্বাচন করে যার মাধ্যমে সে সমাজ, রাষ্ট্র, সরকার ও তার কার্যাবলী সম্পর্কে জানতে পারে এবং নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও ধারণা নিতে পারে। এটা হচ্ছে ঘটনা। এখন গণকে কি বলছে, যে উদ্দীপকে অপু পাঠ্য হিসেবে কোন বিষয়কে নির্বাচিত করেছে, উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো। দেখো, আমরা গত ক্লাসে কিন্তু গণং যে পড়ছিলাম না, গত ক্লাসের গণং প্রশ্নটার সাথে এই প্রশ্ন কিন্তু হুবহু মিলে যাচ্ছে। গত ক্লাসে বলছিল যে কোন বিষয়ে ইন্ডিকেট করে সেই বিষয়ের যে বিস্তারিত বর্ণনা সেটা করে দাও। এরপরে এখন বলতেছে যে অপু কোন বিষয় নিয়ে কাজ করতেছে বা কোন বিষয় নিয়ে সে বলতেছে, সেই বিষয়টা আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো কিনা? গত ক্লাসের গণংটা এই ক্লাসের গণংটা সেম, বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও, কথা বলো প্লিজ। জি স্যার, বুঝতেছি। যদি কোনো সমস্যা আমরা জানাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে প্রশ্ন সেম হলো কিন্তু উত্তরটা সেম হবে না। প্রশ্ন সেম হলে উত্তর সেম হবে না। আমাদের আগের গণ প্রশ্নটার মধ্যে কি ছিল, যে আমাদের ছিল পছন্দের বিষয়টার নাম কি এবং এটা ব্যাখ্যা করতে। পছন্দের বিষয়টা ছিল আমাদের পরিণতি সুশাসন, যার মাধ্যমে কি করা যায়, জ্ঞান অর্জন করা যায়, আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠা যায়। আর এখানে সে বলতেছে উদ্দীপকে যে এখানে যে বইটা পড়া হচ্ছে সেই বইটার মাধ্যমে সমাজের কাজ, রাষ্ট্রের কাজ, সরকারের কাজগুলো সম্পর্কে জানা যায় এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও জানা যায়। তো আগের পয়েন্টটা হচ্ছে একটা ভিন্ন সেক্টর, এই পয়েন্টটা হচ্ছে আরেকটা ভিন্ন সেক্টর। প্রশ্ন সেম হইলো, সেক্টরগুলো যেহেতু ভিন্ন, উত্তরটা ভিন্নভাবেই বলতে হবে। দেখো উত্তরে কি লিখছে, উদ্দীপকে অপু পাঠ্য হিসাবে পরিণতি শোষণ বিষয়টিকেই নির্বাচন করেছে। এখন আমাদের এখানে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি এক লাইনে পড়ে যাই, দেন বুঝবা যে পার্থক্যটা কি। পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন পরিণতির মুখ্য আলোচ্য বিষয়। এর সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তা হলো নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পরিণতির আলোচনার পরিধি কি ততদূর প্রসারিত। পরিণতির বিষয়বস্তুকে অনেক ব্যাপক ও বিস্তৃতি বলে আলোচনা করা হয়। নাগরিকতা, নাগরিক জীবন, নাগরিকের সমাজ জীবন, নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়। নাগরিক জীবনের সাথে জড়িত মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়। নাগরিক সাথে স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনা, সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয় সংক্রান্ত আলোচনা, সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয় ইত্যাদি নিয়েও আমাদের পরিণতি সাবজেক্টটা আলোচনা করা হয়ে থাকে। তাই উদ্দীপকের অপু সমাজ ও রাষ্ট্রের, সরকারে তাদের কাজগুলো জানতে চায়, এই বিষয়টি বেছে নিয়েছে। তাই বলা যায় নাগরিকতা এর সাথে সংশ্লিষ্ট সকল ধারণাই পরিণতির মধ্যে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আমার পুরো উত্তরটা। এখন দেখো, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে আমাদের আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে কোন বিষয়টা কাজ করে, পরিণতি সুশাসন। আর এখানে বলতেছে যে অপু রাষ্ট্রের কাজ জানতে চায়, সমাজের কাজ জানতে চায়, তারপর হচ্ছে কি আন্তর্জাতিক বিষয়গুলো মানে দেশের যে কার্যাবলী আছে সেগুলো জানতে চায়। সে জানতে চাওয়ার জন্য কোন বইটা ফলো করে বা কোন বিষয়টা ফলো করে, সেটা হচ্ছে কি পরিণতি সুশাসন। দুইটা উত্তর সেম হইল,
জ্ঞানমূলক উত্তর সেম হইলেও কিন্তু তোমার যে ব্যাখ্যা অংশটা কিন্তু ভিন্ন। এই হচ্ছে আমাদের আর্টসের সাবজেক্টের প্রশ্ন সেম হইলেও উদ্দীপকের টাইটেল অনুযায়ী উত্তরটাও ভিন্ন পাওয়া যায়। যেমন আমরা এখানে দেখতে পেলাম, এখানে আসলে বলছে যে স্থানীয় কাজ, রাষ্ট্রীয় কাজ, আন্তর্জাতিক কাজ, অতীত, বর্তমান, ভবিষ্যতের কাজ, এই বিষয়গুলো নাগরিকের দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ, এই কথাগুলো বেশি বলছে। আর আগের প্রশ্নের মধ্যে কিন্তু এইগুলো বেশি বলে নাই। বলছে কি নাগরিকের কোথায় উৎপত্তি হয়, কোথায় শেষ হয়, এছাড়া কোন কোন অংশে কাজ করতে হয়, ইটিসি টিসি। মানে আগেরটার সাথে এটা কিন্তু হুবহু মিল নাই, একটু হলে ডিফারেন্স আছে। কেন ডিফারেন্সটা হয়েছে? উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকে যেইভাবে চাইছে উত্তরটা কিন্তু আমাদের সেই সেক্টরে বলতে হয়েছে। যদিও উত্তরটা জ্ঞানমূলক উত্তর সেম, কিন্তু ব্যাখ্যাটা একটু ভিন্ন। এই ব্যাখ্যাটা আমাকে ভিন্নভাবেই লিখতে হবে। এক ব্যাখ্যা সকল উত্তরে দিলে কিন্তু উত্তরটা রাইট হবে না বা নাম্বার ভালো পাওয়া যাবে না, এটা হচ্ছে মূল কথা। এজন্য আমি এটা তোমাকে আমার পড়ায় বুঝাইলাম আর কি। এবার সার্বিক দিক বিবেচনা করে বলো, গতকাল আর আজকেরটা কি হুবহু সেম লিখে দিলে হবে না, একটু চেঞ্জ করে লিখতে হবে? চেঞ্জ করে লিখে দিতে হবে। গুড। এই জন্য চেঞ্জ করে লিখবা কি হবে এটার জন্য তোমাকে আমি দেখা দিলাম, শেষ, এটা হইলো। এরপরে যাচ্ছি পরবর্তী। থ্যাংক ইউ, আমাদের ক্লাসে জয়েন করছে একজন রাহাত। আর রিয়া আর জয়ন্তী তোমরাও রেসপন্স করো যদি বুঝতে সমস্যা। রাহাত জয়েন করছো, থ্যাংক ইউ। এবার খেয়াল করো, গহনয় কি বলছে? সুনাগরিক তৈরিতে উক্ত বিষয়ের গুরুত্ব আলোচনা করো। দেখছো এখানেও কিন্তু চাইছে গুরুত্ব, অর্থাৎ পরিণতি ও সুশাসনের গুরুত্ব। তবে কেন? সুনাগরিক তৈরিতে, অর্থাৎ একজন মানুষকে নাগরিক হিসেবে সুন্দরভাবে তৈরি করবে, এই জন্য আমাকে এই বিষয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। এখন আমাদের এইখানের গহনয় কি বলছিল? যে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়নের গুরুত্ব। এখানে গহনয়ে চাইছে গুরুত্ব। এই গুরুত্ব কিসের গুরুত্ব জানো? এই পরিণতি সাবজেক্টটা পড়ার গুরুত্ব, আমরা কেন পড়ব এই গুরুত্বটা। আর আমাদের এইখানের গহতে চাইছে কিন্তু সুনাগরিক তৈরি করতে এই সাবজেক্টের গুরুত্ব। দুইটা প্রশ্ন কিন্তু পুরোপুরি সেম না, দেখো তো বুঝতে পারলা কিনা? একটা হচ্ছে সাবজেক্ট পড়ার গুরুত্ব, আর একটা হচ্ছে সুনাগরিক হিসেবে তৈরি করার এই বিষয়ের গুরুত্ব। দুইটা কি সেম নাকি পার্থক্য বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও তো তোমরা, প্রশ্নটা কি সেম নাকি পার্থক্য আছে কিছুটা হইলো? এটা আমাকে জানাতে হবে, তোমরা কি ব্যাপারটা বুঝছো কিনা। মানে দুইটা প্রশ্নটা যে আসলে সেম না, পুরোপুরি একটু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা? গতকালের প্রশ্নের গহ নাম্বার আজকে, মানে একটু আগে গহ নাম্বার, আজকে গহ নাম্বারটা, দুইটাই গুরুত্ব চাইছে। দুইটাই গুরুত্ব, একটা হচ্ছে সাবজেক্ট পড়ার গুরুত্ব, আর একটা হচ্ছে কি মানুষ হিসেবে তৈরি করার গুরুত্ব। তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও। তোমার আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আসলে শুনতে পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না তো, ওই জন্য। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এটা রেসপন্স তাড়াতাড়ি করলে ভালো হয়, আমার সুবিধা হয় বেশি। এবার খেয়াল করো, এবার আমি উত্তরে যাই। কি বলছি উত্তরটা আমি সাজায় লিখবো। তো সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয়টি, অর্থাৎ পরিণতি সুশাসনের গুরুত্ব অনেক, এই লাইনটা লিখতে হবে তোমাকে। এই লাইনটা লিখতেই হবে, কারণ কি আমাদের চাইছে কি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে, এই সাবজেক্টের গুরুত্ব লিখো। তো প্রথমে লাইনটা লিখে দিলাম, এখন আমরা ব্যাখ্যা দিব। নাগরিক মর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের সম্পদ। তুমি লিখতে পারো যে নাগরিক একটি দেশের সম্পদ। এই কথাটা এমনি লিখলে আরো সুন্দর হয়। মানে গাইডে যে এত কিছু লিখছে, কঠিন কঠিন শব্দ, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তুমি সাজা লিখবা নিজের মতো করে, শেষ। জনসংখ্যাকে উত্তম ও সচেতন নাগরিক গোষ্ঠীতে পরিণত করার ক্ষেত্রে পরিণতির শিক্ষার বিকল্প নেই। সুনাগরিকতার শিক্ষা যে কেউ পরিণতি পাঠের মাধ্যমেই অর্জন করে থাকে। বিবেক, বুদ্ধি, আত্মসংযম, শৃঙ্খলা বোধ সম্পন্ন নাগরিক জীবনের বিকাশের জন্য পরিণতি উত্তম দিক নির্দেশনা প্রদান করে থাকে। অর্থাৎ একজন মানুষ কি কাজ করলে বুদ্ধিমান হবে, কি কাজ করলে তার শৃঙ্খলা বোধ আসবে, এগুলো সব এই পরিণতির মাধ্যমেই জানা যায়। একটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো মানুষের চেয়ে বরং ভালো নাগরিকের অনেক বেশি প্রয়োজন। সবাইকে বলতেছি এই লাইনটা তোমরা নোট করে রাখবা খাতার মধ্যে, কারণ এটা যদি পরীক্ষার খাতায় লিখো অনেক ভালো নাম্বার পাবা। মানে পরিণতি সাবজেক্ট বা আর্টসের যে কোনো সাবজেক্টের কিছু কিছু ওয়ার্ড থাকে, কিছু কিছু বাক্য থাকে, যে বাক্যগুলো যদি লিখতে পারো পরীক্ষার সময়, স্যার ম্যাডামরা দেখেই মনে করবে যে আসলে তুমি ভালো কিছু জানো ওই সাবজেক্ট সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে, এবং স্যার ম্যাডামরা এমনি খুশি নাম্বার দিয়ে দিব। তো এই যে আমি এই বাক্যটা নিয়ে তোমাকে বুঝা দিলাম যে এই যে একটা কথা বলছে যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো মানুষের চেয়ে বরং ভালো নাগরিকের বেশি প্রয়োজন, এই কথাটা কিন্তু আসলে অনেকে লিখতে পারে না, অনেকের সময় মনে থাকে না। আমরা আসলে আর্টসের অনেক কিছুই নিজ থেকে বানায় লিখি। তো নিজ থেকে বানায় লিখতে গেলেও কিছু কিছু কথা থাকে যেগুলো আমাদের মানে দেখার মতো,
কিছু কিছু বাক্য থাকে যেগুলো পড়লে আসলে মনে হয় যে আসলে তুমি অনেক কিছু জানো, বা মনে হয় আসলে তুমি একজন ভালো স্টুডেন্ট, তোমার লেখার মাধুর্য আছে। সেই হিসাবে স্যার ম্যাডামরা নাম্বার দেয়, আর্টসের যে সাবজেক্টগুলো আছে নাম্বার দেয় আর কি যারা। তো এই জন্যই তোমাকে টেকনিক ফলো করে লিখতে হবে, যে কথাগুলো লিখলে ওই উত্তরটা ফুটে ওঠে, বা ওই উত্তরটা একবারে মনে হয় যে ওই লেখার মধ্যেই ওই উত্তরের মধ্যে সব আছে, বা ওই উত্তরটা লিখলেই বা ওই সেন্টেন্সটা লিখলে বা ওই বাক্যটা লিখলেই মনে হবে যে তুমি একজন ভালো স্টুডেন্ট, আর্টসের অনেক কিছু তুমি জানো, বা তোমার উত্তরটা পুরোপূর্ণ পারফেক্ট হয়েছে। তো ওই উত্তরগুলো লিখে দিবা। তো এর মধ্যে তুমি বললাম যে এই যে শব্দটা আমি বলছি, এই এই একটি শব্দ, এই যেটা কথা বললাম একটু আগে, যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য ভালো মানুষের চেয়ে ভালো নাগরিকের অনেক বেশি প্রয়োজন, এই কথাটা তুমি খাতায় লিখে রাখবা, প্রয়োজনে কয়েকবার লিখবা, তাহলে মুখস্থ হবে। আর এগুলো যদি লিখতে পারো তাহলে দেখবা যে নাম্বারটা ভালো পাচ্ছ। একটা উদাহরণ দিলে সহজে বুঝবা। আমরা যখন রচনা লিখি, রচনা লিখতে গেলে কিন্তু আমরা কিছু কিছু ছন্দ ব্যবহার করি, করি না? বিভিন্ন রচনাতে নীলকালি দিয়ে, কোটেশন দিয়ে ছন্দ রচনা ছন্দ ব্যবহার করো না তোমরা? যে ছন্দগুলো দেখলে আসলে স্যার ম্যাডামের ভালো লাগবে, তাদের কাছে নাম্বার দিতে ইজি হবে, এরকম ইউজ করো তো তোমরা? মনে পড়ে? জি জি স্যার। তো ওই বিষয়গুলো তো হচ্ছে বাংলার জন্য, আর আর্টসের জন্য হচ্ছে কিছু কিছু বাক্য, যে বাক্যগুলো পাওয়ারফুল, একবারে ভাইরাল, যেগুলো বললেই নাম্বার, একবার হচ্ছে চমকলক্ষ বিষয় আর কি, খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে পরবর্তীতে বলতেছে যে এই প্রসঙ্গে অ্যারিস্টটল বলেন, হ্যাঁ ভালো কথা, যদি এই কথাটা বলতে পারো যে একটা বিজ্ঞানী এই কথা বলছে এই সম্পর্কে, তাহলে আরও ভালো হয়। মানে তোমার এটা দেখলে তোমাকে 4-এ 4 দিতে বাধ্য। মানে এইভাবে যদি লিখো 4-এর মধ্যে 3.5 দিব, 3 দিব, এমন না, 4-4ই দিব। কারণ কি, তোমার লেখার মাধুর্য, লেখার স্পিড বা লেখার যে সৌন্দর্যটা, ওয়াও, চমৎকার, যে কেউই তাক লাগে যাবো দেখে আর কি। তো আর্টসের সাবজেক্টে লিখতে হবে ওরকমভাবে। তো আমি আসলে ক্লাসে শুধু যে রিডিং পড়া দিই, বুঝা দিই, এরকম না, ব্যাখ্যা দিয়ে তোমাকে বলি যে এইটা এমনি লিখলে ভালো হয়, ওটা অন্য লিখলে ভালো হয়। টেকনিকগুলো ফলো করতে হবে। আমি আসলে পড়াই তোমাদেরকে, আমার টেকনিকটা ফলো করবা। আমি কোন কথাটা বললাম, কোন কথাটা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, কোন কথাটা অ্যাভয়েড করতে হবে, এই কথাগুলো প্রতিটা ক্লাসে মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝবা যে আর্টসের এই সাবজেক্টটা এমনি লিখতে হবে, ওই সাবজেক্ট এমনি লিখতে হবে, এই লাইনটা এমনি লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, ওই লাইনটা অমনি লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে। এগুলো তোমরা টেকনিক মনে রাখবা, এগুলো তো আমি লিখবো না, পরীক্ষার সময় তুমি লিখবা। এই টেকনিক ফলো করে কাজ করলে আশা করা যায় আর্টসের সাবজেক্টগুলোতে ভালো নাম্বার করতে পারবে ইনশাল্লাহ। এরপর যাচ্ছি নেক্সট। তো বলতেছে কি, আমাদের এরকম যত আছে বর্ণনা, অ্যারিস্টটল বলছে, এই বিজ্ঞানী ওই বিজ্ঞানী বলছে, এগুলো মনে রাখতে পারলে ভালো। এই প্রসঙ্গে অ্যারিস্টটল বলেন, সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ। যদি তুমি এই কথাটা লেখার পর এই কথা লিখে দাও, তোমার উত্তর আরো সুন্দর হইল, তুমি আরো ভালো নাম্বার পেয়ে যাবা। এই লাইনটার অর্থ তোমাকে বুঝাই যে সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়। এর মানে কি? মানে মানুষটা ভালো, কিন্তু সেই মানুষটা আসলে ভালো নাগরিক নয়। এটা কেমনে হইল? আসলে আমরা জানি পরিণতির মধ্যে বলছে, যেই মানুষটা সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করতে পারে তাকেই কিন্তু নাগরিক বলা হয়। সাপোজ তুমি অনেক ভালো, তোমার আচার ব্যবহার সব দিকে ভালো, কিন্তু তুমি সমাজের জন্য তেমন উন্নয়নমূলক কাজ করতে পারো না, তাহলে কিন্তু তোমাকে নাগরিক বলা যাবে না। তুমি ভালো মানুষ হওয়া সত্ত্বেও তুমি কিন্তু নাগরিক না। কেন? পরিণতির ভাষায়, যে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে অথবা তাকে দিয়ে সমাজের কোনো উপকার হয়, তাহলেই তাকে নাগরিক বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। এটা পরিণতির ভাষায় নাগরিকের সংজ্ঞা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, সমাজের উন্নয়ন বলতে কিরকম উন্নয়ন স্যার? যেমন মনে করো যে সমাজে যখন কোনো অপরাধ হয়েছে, সে অপরাধের বিরুদ্ধে তুমি কাজ করছো, আন্দোলনে সংগ্রামে করছো, অংশগ্রহণ করছো, তুমি ভয় পেয়ে ঘরের মধ্যে লুকা ছিলা না, যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা দায়িত্ব নিয়ে কাজ করছো, পথঘাটে অন্ধজন মানুষ ছিল, তাকে রাস্তা পার করে দিয়েছো, মানে এমন কিছু কাজ করছো যে কাজের মাধ্যমে সমাজের, রাষ্ট্রের উন্নয়ন হয়। এই কাজগুলো যদি তুমি না করো, তাহলে তুমি ভালো মানুষ হওয়া সত্ত্বেও তুমি ভালো নাগরিক না। কথা কি বুঝছো? জি স্যার। থ্যাংক ইউ। এরকম প্রশ্ন করবা মাঝে মধ্যে, দেখবা অনেক কিছু জানতে পারতেছো। তো একজন প্রশ্ন করলে 100 জনের উপকার হবে, খেয়াল রাখবা। এরপর বলছে, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ। এখন কথা হচ্ছে, এটা কেমনে হইলো? এটা তো ইজি। তুমি একজন ভালো মানুষ না হইলে ভালো নাগরিক জীবনও হইতে পারবা না। ভালো নাগরিক হওয়া মানেই অবশ্যই তাকে ভালো মানুষ হতেই হবে। প্রথম কথা, তাকে ভালো মানুষ হতে হবে, দেন তাকে ভালো নাগরিক হইতে হবে। তো ভালো নাগরিক হইতে গেলে ভালো মানুষের মাধ্যমেই হয়, মন্দ মানুষ ভালো নাগরিক হয় না। যারা চুরি করে, ডাকাতি করে, তারা কখনো ভালো নাগরিক হয়? কখনো না। এটাই আর কি।
তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, এটা খেয়াল রাখবে। আচ্ছা আমি এই বাকিদের একটু রেসপন্স চাচ্ছি, যেমন এখানে ক্লাসে উপস্থিত আছো আমাদের রাহাত ইসলাম, রিয়া, জয়ন্তী। আমি যে কথাগুলো বললাম, যে টেকনিকটা ফলো করতে বললাম, মোটামুটি যে বিষয়টা আলোচনা করলাম, বুঝতে পারছো কিনা তোমরা? জয়ন্তী, রিয়া, রাহাত, একটু কথা বলো তোমরা। বুঝতে পারছি। ওকে, এটা খেয়াল করে পরীক্ষা লিখবা। আমার টেকনিকটা খেয়াল করবে, আমার টেকনিক না, মানে আমি যে টেকনিক ফলো করি সেই মোতাবেক তুমিও টেকনিক অনুযায়ী লিখবা পরীক্ষার সময়, যাতে নাম্বার ভালো পাওয়া যায়। এরপরে যেখানে ছিলাম, তো মূলত পরিণতির জ্ঞান মানুষকে অধিকার সচেতন করে তোলে। পরিণতির সুশাসন নাগরিক অধিকার ও কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগের শিক্ষা দান করে। এই বিষয়টি শিক্ষা লাভ করে নাগরিক নিয়মতান্ত্রিক পন্থায় সরকারি কর্তৃপক্ষ ও জনসমক্ষে তার ন্যায্য দাবি দেওয়া তুলে ধরতে ও আদায় করতে সক্ষম হয়। যেমন আমাদের জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা কি হয়েছি, আমাদের দাবি দেওয়া সক্ষম করতে পারছি, ন্যায্য দাবি যেগুলো ছিল। বস্তুত পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যায় বিধায় তাদের মধ্যে সুনাগরিকতার গুণাবলী জাগ্রত হয়। তাই একথা সুস্পষ্টভাবে বলা যায় যে সুনাগরিকতা অর্জন করার জন্য পরিণতি পাঠ করা অপরিহার্য, বা এর গুরুত্ব অপরিসীম। ব্যাস, আমরা 4 নম্বরে 4 পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক এইভাবে আমাদের সুন্দর করে সাজিয়ে লিখলেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে, প্রতিটা উত্তরের সুন্দর হবে এবং আমরা মোটামুটি ভালো নম্বর পেয়ে যাব। এইভাবে আমাদের লিখতে হবে। এখন বলো, এই গহন উত্তরটা যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো কিরকম? আচ্ছা বলে, আমার আসলে হঠাৎ করে নেট একটু স্লো হয়ে গিয়েছিল। এখন তোমরা আমাকে জানাও, তোমরা কি আমার এতটুকু আলোচনা বুঝতে পেরেছো কিনা, বা যতটুকু পড়াইছি ভালো করে বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে রেসপন্স করে জানাও, সবাই কথা বলো। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। এখন বলি, আমাদের এই ক্লাসটা আমি এখন রেকর্ড সেভ করতেছি, একটু পরে তোমাদের আমি লিঙ্ক দিব অর্থনীতির স্পেশাল ক্লাসে। ওয়েট করো, অর্থনীতি ক্লাস একটু পরে শুরু হবে, লিঙ্কে জয়েন করো। আজকের মতো এখানে 2 নম্বর ক্লাস কমপ্লিট।